মাশাআল্লাহ। ইয়া দেখি তোমাকে রামাদান মোবারক বলো তো দেখি। ইয়া হ্যাঁ পারো, সালাম দিতে পারো? ওদিকে কেন, এদিকে দাও। দোয়া করবেন আমার মেয়েটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দাও আমাকে। এখন বাচ্চাদের জন্য যে নাগেটস ভাজবো, নামাজ পড়ে চলে আসছি। আমরা মা মেয়ে মিলে ইফতার বানাই, আর এই যে আমি হিজাবটা নিয়েছি তো সেটা পরে আসলাম, এটা ইফতারের জন্যই। এই যে কাবাব হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল চলে আসছে এটার। দেখতে দেখতে 22 রমজান শেষ হয়ে তারপর 23 রমজানে চলে এসেছে। তো এভাবে কিন্তু একটা দিন আর এক সপ্তাহ পরে কিন্তু রোজার ব্লগ আর কখনোই দেওয়া হবে না, সেজন্য ভাবলাম আজকে একটু দেই আর শেয়ার করে আপনাদের সাথে। আমারও ভালো লাগে, কিছু কিছু স্মৃতি এখানে রেখে দিচ্ছি, আর এগুলো কিন্তু স্মৃতি হয়েই থাকবে। দেখা যাবে বাচ্চারা ছোট থাকবে, তখন মনে হবে যে এরকম সময় আমাদেরও গিয়েছে, তো পরবর্তীতে এগুলো আসলে স্মৃতি হয়েই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আমার বাচ্চারা হচ্ছে ছোট থেকেই কিন্তু রোজা রাখা শুরু করেছে। যখন ক্লাস 3-তে পড়ে তখন থেকেই কিন্তু আমার সান রোজা রাখে, সুমিতও ক্লাস 3-4 থেকে রোজা রাখে। পুরোটা রোজাই কিন্তু ওরা করে, কখনোই ওদেরকে আমি মানা করি না, কারণ বাচ্চারা যদি রোজা করার আগ্রহ করে তাহলে কিন্তু রোজা রাখতে দেওয়াটা উচিত, কারণ এটা কিন্তু ফরজ রোজা রাখাটা। তো আমি সেই কারণে কিন্তু একটু না করি না ওদেরকে যে রোজা রেখো না, কখনোই আমি ওদেরকে খাওয়ার জন্য একটু তাড়া করি না। আমার মেয়েও কিন্তু এখনও ছোট, তারপরেও কিন্তু ওকে আমি সেইভাবে রোজার দিনে খাওয়ানোর যে ডিস্টার্ব করা, তারপর দৌড়াদৌড়ি করা, সেটা আমি কখনোই করি না, যাতে করে ও এটা বুঝতে পারে, ফিল করতে পারে যে আমরা হচ্ছে রোজা রাখবো বা এমন একটা টাইম আসবে তখন থেকে রোজা রাখতেই হবে। তো আমারও মনে হয় ছোটো থেকে রোজা রাখলে একটা অভ্যাসও হয়ে যায়। তো বাচ্চাদের জন্য আমার মনে হয় যে এটা ছোটোর থেকে শেখা উচিত। আমার যখন সুমিত ছোট, তখন আমি মাঝে মধ্যে, ও তো বড় ছিল, তো তখন ওকে ছোট থাকতে আমি রোজা রাখতে দিতে চাইতাম না। মানে এমন একটা খারাপ লাগতো যে বাচ্চা মানুষ কিভাবে রোজা রাখবে, তো অনেক কষ্ট লাগতো। যখন স্কুলে যেত তখন অনেকেই বলতো যে রোজা রেখেছে, সবাই রোজা করছে কষ্ট করেই, ওরা কিন্তু সবগুলো রোজা করছে, এরকম কথা বলতো আমাকে। তো এটা আমি শুনে আসলে অবাকই হতাম যে আসলে বাচ্চা মানুষরা কিভাবে রোজা করে, ওরা ছোট মানুষ। তো তারপর আস্তে আস্তে ভাবলাম যে কি করার, তো সুমিতকে বললাম যে ঠিক আছে, আস্তে আস্তে তুমিও রাখতে পারবে। তো সেই থেকেই হচ্ছে আমি ওকে কখনোই নিষেধ করি না, ও যতটা রাখতে পারে না কেন। মানে ও যখন ক্লাস 3-4-এ পড়ে তখন কিন্তু মাঝে মধ্যে বাদ দিত, মাঝে মধ্যে করতো, প্রায় চেষ্টা করতো সবগুলোই করার। 5-এ ওঠার পর থেকে তো একদমই রেগুলার রোজা করে, মানে 30টা রোজাই রাখা শুরু করেছে। ওকে দেখে কিন্তু আমার ছোট ছেলেটাও রোজা করে, ও হচ্ছে কখনোই রোজা একদমই ছাড়তে চায় না। মানে 2 বছর আগের থেকে কিন্তু ও রোজা শুরু করেছে, ও আরও ছোটো থেকে শুরু করেছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো যখন রোজা রাখে তখন বাচ্চাদের জন্য খাবার বানাতেও খুব ভালো লাগে, আর আমি ট্রাই করি যে বাচ্চাদের জন্য আলাদা আলাদা কিছু নতুন করে খাবার বানাতে, কারণ বাচ্চারা যেহেতু কষ্ট করে রোজা রাখে, যাতে করে ওরা খাবারটা খেতে পারে ঠিক মতো। আমাদের জন্য কোনো টেনশনই হয় না, আমরা এটা সেটা করে কিন্তু খেয়ে নিতে পারি। আর এই যে মেয়েটাও কিন্তু আমার সাথে কাজ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার সাথে অনেক কাজ করো, দেখি দেখি। আচ্ছা আচ্ছা আমি একটু দিই, তুমি ওখান থেকে আইটা নাও, আইটা নিয়ে এই ক্যামেরা পড়ে যাবে। যা করে ইফতারি বানানোর সময় ওর সব করতে ইচ্ছা করে। হ্যাঁ তোমার করতে ইচ্ছা করে, যখন পারবার তখন করে দিবা না আমাকে? নাকি করে দিবে বলো? হয়েছে তো অনেক। এই যে বাচ্চা মানুষ, মানে ওর বয়স কিন্তু এখনও 4 বছর হয়নি, ও আমার সাথে যেভাবে কাজ করছে, তো আল্লাহ পাকই জানেন বড় হলে কেমন করবে না করবে, তো এটা আসলে জানি না। তো ছোট সময়ে মা নাকি মেয়েরা অনেক কাজ করে থাকে, অনেক বান্ধবীরা আমার বলে। তো যাই হোক, একসময় কিন্তু এটা স্মৃতি হয়ে থাকবে যে ও এত ছোট ছিল, এভাবে আমার সাথে এটা সেটা করতে যেত, মানে চিৎকার দিত, এটা করবো আম্মু, ওটা করবো আম্মু, আমি এটা করি তুমি এটা করো, মানে এইসব কথা বলে সারা দিন আমার এটা শুনতে শুনতেই দিন চলে যায়। আর এত ভালো লাগে আমার কাছে, মাশাআল্লাহ আমি খুবই এনজয় করি এটা। ও যখন গত বছরে
তো ওর হচ্ছে 2 ইয়ার্স ছিল, মানে 2 ইয়ার্স বলতে সরি 3 ইয়ার্স হবে এমন টাইমে। তো ও কিন্তু তখনও আমার সাথে এভাবেই আসতো, তখনকার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন। আর এই যে এবারও কিন্তু ঠিক এরকমই করছিল ও। তো আমি যতটুকু কাজ করছিলাম, যতটুকু টাইম আমি ইফতারি বানাই ততটুকু টাইমে কিন্তু আমার সাথেই থাকতে পছন্দ করে, বলে আমি এটা রান্না করব, আমি সেটা রান্না করব, তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে হেল্প করি, মানে এগুলো আশেপাশে বলতেই থাকে। একটু মাঝে মধ্যে ভয় পাই যখন আমি কিচেনে থাকি, যখন আমি তেলের খাবারগুলো রান্না করি, ওই টাইমে আমার একটু ভয় লাগে যে বাচ্চাটার গায়ে কি ছিটে গেল কি না, মানে অনেক সাবধানে কাজগুলো করতে হয় আমাকে। আর মাঝে মধ্যে তো আমি বেশিরভাগই এয়ার ফ্রায়ারেই আমি তেলের খাবারগুলো করে থাকি, আর যেগুলো তেল ছাড়া না হয় সেগুলো কিন্তু আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিই, চুলাতেই দিয়ে দিই। আর প্রতিদিন কিন্তু বাচ্চাদের জন্য একটা না একটা কিছু তৈরি করতেই হয়, না হলে কিন্তু ওদের একটা মানে খাবার অনীহা জাগে, মানে এটা খাবো না সেটা খাবো না, সে চিন্তা করে আমি রান্না করি। ইয়া হাই হাই, ইয়া কাজ করছে দেখেন, অনেক কাজ করে দিচ্ছে আম্মুকে, তাই না? মামাকে অনেক কাজ করে দিচ্ছে। এই যে চিকেন বল নিয়ে চলে আসলাম, এটাকে এখন আমি কাঠিতে ভরে নেব। তো আরেকটা ব্রেড লাগবে। ওকে, এখন আরেকটা ব্রেডের মধ্যে লাগাও, তো তুমি করো, লাগিয়েছো, এটা লাগাও, এটা সমান করো, এটা সমান করো মা। তুমি একটা খাও, তুমি একটা খেও। ওকে, ওরকম করে না, একটা তো ছিঁড়ে ফেলেছ। হ্যাঁ, ওটা তোমার, ওটা তোমার। মাঝে মাঝে চিন্তা করি এই তো বুঝি টাইমও হয়ে গেল, আজান দিয়ে দিবে, সবাই চলে আসবে, কেউ তো নেই আমার সাথে কাজ করবে, শুধু মেয়েটাই শুধু আমার সাথে এটা সেটা করতেই থাকে, আর তো সবাই ছেলে। তো ওরা তো হচ্ছে ওদের মতো ঘুড়ি উড়ায়, বাইরে ঘোরাফেরা করে, নামাজ পড়ে বা ইফতারের আগে চলে আসে, আমার খুবই টেনশন লাগে। এই যে কাবাব হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল চলে আসছে এটার। এখন আমি এটা পরিবেশন করবো, দাঁড়াও। এখন চিকেন বলগুলা এটাতে ভরে নিব। এই যে তুমি দিবে। ওকে চলো, ইয়া বানিয়েছে কোনটা দেখি, সুন্দর হয়েছে। আমরা মা মেয়ে মিলে ইফতার বানাই, আর এই যে আমি হিজাবটা নিয়েছি, তো সেটা পরে আসলাম, এটা ইফতারের জন্যই। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজন সব কিছু রেডি। এখানে যে চিকেন বলগুলো ইয়া রেডি করলো, মাশাআল্লাহ ইয়া অনেক সুন্দর হয়েছে, তুমি তো ভালো পেরেছো মা, থ্যাংক ইউ সো মাচ। ভাইদের জন্য অনেক কষ্ট করেছো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন আরেকটু রেডি করে নিই, তারপরে আবার দেখাই। হচ্ছে তোমার, তারপর হচ্ছে এটা তোমার, ওকে দেন এই যে, সো এটা হচ্ছে সুমিদের, এদেরটা, আর এটা, আর হচ্ছে সানকে দিয়ে দিব এখন। এগুলো হচ্ছে বাবা খায় না, তোমার কি আরেকটা লাগবে চিকেন বল? আর এখন কাবাবটাও দিয়ে দিচ্ছি একটা একটা করে, নাও। তো খাবে না, শুধু রেখে দেবে। এখন সবাইকে দিচ্ছি, ওকেও দিতে হবে। অলমোস্ট ডান আজকে ইফতার, আলহামদুলিল্লাহ। ইফতারের আয়োজনে কিন্তু একদমই কমতি করি না, একটু বেশি বেশি রাখি, কারণ বাচ্চারা কিন্তু রাতে সারা রাতে একটু জাগলেও একটু একটু করে খেতে পারে। তো এই খাবারগুলো রাখি, ওরা কিন্তু একদমই রাতে ভাত খেতে চায় না, সেই সেহরিতে খায়। আবার দোয়া যেন আল্লাহ পাক কবুল করে নেন, মনের আশা কবুল করে নেন, আমিন। আর এই যে আমি সালাদ বানিয়ে নিয়েছি এখানে আমার জন্য, আর ওই যে দেখেন আমার বুড়িটা কি করে, পাকনি বুড়িটা, আমার পাকনি বুড়িটা আমার চিরা ভিজানোটা মিক্স করে দেয়, প্রতিদিন এই কাজ করে, মাশাআল্লাহ। ইস চকটিপি মারছে, চকটিপ দিয়েছ? হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি হয়েছে, ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু, ইয়া ওকে আল্লাহ হাফেজ, মাশাআল্লাহ। ইয়া দেখি তোমাকে, রামাদান মুবারক বলো তো দেখি।
হ্যাঁ পারো, সালাম দিতে পারো? ওদিকে কেন, এদিকে দাও। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আর মাশাল্লাহ বলে কিন্তু সবাই সওয়াবও পাবেন। তো এভাবে আসলে ইফতার টাইমে এত মজা লাগে, এত ভালো লাগে সবাই একসাথে এভাবে খাওয়া দাওয়া। এভাবে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি মা বাবার সাথে। একসময় কিন্তু বাচ্চারাও এরকম করে বড় হয়ে যাবে, দেখা যাবে যে এগুলো সবই স্মৃতি হয়ে থাকবে। ছোট সময়ে কি কি করেছে এগুলোই কিন্তু স্মৃতি থাকবে। আমি অনেক ভালো আমি করতে দিই। বাবা আমি কাই বাবা 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 আমি চাকু করতে দেই। তুমি ডাকো আমি ঈদের এই বাকি সানকে বলতেছিল ওর বাবা যে তোমাকে চুল কেটে দিব, একদমই টাকু করে দিব, তোমার যেহেতু মাথায় খুশকি হয়েছে। তো ওই সময় হচ্ছে মেয়েটা বলছিল বারবার যে বাবা আমিও টাকু হতে চাই। ও আসলে কিন্তু এই মর্মটাই বুঝে না টাকু জিনিসটা কি, চুল কেটে হবে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রান্না শুরু করেছি। 2 দিন তো আমি রান্না করেছি রাতে। রান্না করে আমার এত শরীরটা খারাপ হয়েছিল, তারপর আমি ভাবলাম যে না সকালেই করে ফেলবো। আর কিছু খেলনা বাচ্চার মেয়েটার হচ্ছে ময়লা হয়ে গিয়েছিল, এগুলো ছাদে খেলেছে, কিছুদিন পড়েছিল, তো ওগুলো আমি ওয়াশ করে দিচ্ছি। এগুলো শুকালে আবার সেইভাবে খেলতে পারবে, এগুলো ঘরেই রাখবো। আমার মেয়েটার এত ঠান্ডা, সকালে কিচ্ছু খায়নি, আর হচ্ছে রাতের থেকে সেই কাশতেছিল। আর আজকে রাতে অনেক বমি করেছে, তাই না মা? ওহরা দোয়া করবেন আমার মেয়েটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দাও আমাকে। আর এতে ডিম রান্না করে নিচ্ছি, মাছ রান্না করলাম, মুরগি আছে, গরু আছে, আর কিছু লাগবে না। তো এই দিনের ইফতারিতে আজকে যে আইটেমগুলো তৈরি করব সেটা হচ্ছে আপনাদের ভাইয়া তো চিড়া লাগবেই, আর তার সাথে হচ্ছে ওটস একদমই খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে ওটসটা একটু করে নিই, যেহেতু বাচ্চাদের সাথে একটু ভাজা পোড়া তো খাওয়াই হয়, তারপর আবার ওটস চিড়া এগুলো থাকবেই। এটা না হলে মনে হয় যে একদমই পরিপূর্ণ ইফতারটা হচ্ছে না। আর মাঝে মধ্যে হচ্ছে আমি এক এক সময় এক এক আইটেম করে থাকি, কিন্তু তারপর আমার চিড়া ওটস এইসবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি কিছু বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করব, তো সেই কারণে কেটে রেখেছিলাম, সকালে খালাটা কেটে দিয়ে গিয়েছিল, তো ওটাও আমি ফ্রাই করে নিচ্ছিলাম। এটা যেহেতু এয়ার ফ্রায়ারে ভালো হয় না, তো দেখলাম যে এয়ার ফ্রায়ারে একদমই মোচমোচে হয় না ফ্রেঞ্চ ফ্রাইটা, তো সেই কারণে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর হচ্ছে চিড়াটাকে আমি ধুয়ে নিচ্ছি। এই চিড়াটা এত ময়লা ছিল যে চিড়াটা ভালোভাবে না ধুলে কিন্তু একদমই ময়লা থাকে, আর এটা থেকে 2 থেকে 3 বার কিন্তু ধোয়া দিতে হয়, না হলে কিন্তু অনেক ময়লা থাকে এই চিড়ার মধ্যে। তো চিড়ার মধ্যে আমি দুধ, তারপর হচ্ছে খেজুর, কলা, কিশমিশ, তারপর বাদাম, মানে দই, যা পারি সব কিছুই দেই, কারণ হচ্ছে এগুলো দিলে আমার কাছে মনে হয় বেস্ট লাগে খাবারটা খেতে। তো এরকমই আমি হচ্ছে ওটসের মধ্যেও দিয়ে দেবো, আর শরবত জুসটা যে আছে সেটাও বানিয়ে নেব। তো এরকমই তো ইফতারের সময়টাও কিন্তু এভাবে চলে আসে, দিনটা কেন কীভাবে যেন চলে যায়, বাচ্চাদেরকে নিয়ে একদমই সময় পাই না। তো একটার পর একটা কাজ থাকেই, কাজের কোনো শেষ নেই আসলে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে ততদিন কিন্তু কাজ থাকবেই, আর মা যখন হয়েছি কাজ তখন আর কমতে নেই। তো যতদিন বেঁচে থাকবো আসলে খেতেও হবে, কাজও করতে হবে। তো যাই হোক, এভাবে কাজগুলো করে নিচ্ছি, এভাবে ইফতারের গোছানো সাজানো করতে ভালোই লাগে আমার কাছে। তো রোজা রমজান চলে গেলে কিন্তু এই গোছানো আর হবে না, মানে দেখা গেছে যে সকালে কেউ খাবে কি খাবে না, দুপুরে একসঙ্গে খাওয়া হবে, রাতে একসঙ্গে খাওয়া হবে, কিন্তু সেরকমভাবে আর ওরকম ভিডিও করা হবে না। তো ভাবছি যে রোজার যত ভিডিওগুলো আছে ইনশাল্লাহ শেয়ার করে দেবো সব কিছু। এই আজকে দেখেন আমি ইফতারি তৈরি করছি, আমার মেয়েটা কিন্তু একদমই পাশে নেই, ও কিন্তু ঘুমাচ্ছিল। হঠাৎ করে ও ঘুমিয়ে যায়, হঠাৎ করে আমার সাথেই থাকে। আমি যখন দেখে যে আমি ওকে শুয়ে ঘুম পাড়িয়ে উঠে যাচ্ছি, ওই সময় ও টের পেয়ে উঠে যায়। একদমই ঘুম পাতলা ওর ছোট থেকেই, মানে ওর পাশে দিয়ে যদি কেউ হাঁচি দেয় বা কেউ দরজা খুলে বা কেউ লাইটের সুইচও দেয়, সে ছোট থেকে কেমন করে যেন ওর ঘুম ভেঙে যায়, একদমই ঘুম পাতলা ওর। তো ওকে নিয়ে আসলে ঘুম পাড়াতে আমার খুবই খুবই সময় লাগে, মানে 10-15 মিনিট কখনোই ও ঘুমাবে না, আধা ঘন্টা 1.5 ঘন্টার
মতো সময় লাগবে, আর সেইটুকু টাইমে কিন্তু আমিও প্রায় ঘুমিয়ে যাই। তো এখন যেহেতু রোজা রমজান, তো দেখা গিয়েছে যে আসরের নামাজের পর যদি শুতে যাই তাহলে দেখতে দেখতে 5টা বেজে যাবে, আর এদিকে হচ্ছে ইফতারও তৈরি করতে হবে। তো সব কিছু মিলিয়ে আসলে সময়টাও হয় না। তো ভাবি যে মাঝে মধ্যে ওকে নিয়ে করে ফেলি বা ওকে ঘুম পাড়িয়ে নিই। ঘুম পাড়াতে গেলেও যে আমার দেরি হয়, আবার যেদিন ওকে না ঘুম পাড়াই সেদিন একটু আস্তে ধীরে কাজগুলো করে নিতে পারি। তো আজকে অনেক বাহানা ছিল ওর, এটা করবে না সেটা করবে না, ও ঘুমাবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমি অনেক কথা টথা বলে বুঝিয়ে সুঝিয়ে তারপরে শুয়েছি, ঘুমিয়েছি, মানে ওকে বুঝিয়েছি যে আমিও ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। তো বললেও হয় না মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে বলে কান্না করে একটু ধমক দিলে তারপরে ঘুমাতে চায়। আসলে ধমক দিতেও কিন্তু মায়া লাগে, বাচ্চা মানুষ যেহেতু, ছোট মানুষ, তো ওকে কি আর ধমক দিব, ও কতটুকুই বা বুঝতে পারে। আমার তো একদমই ধমক দিতে ভালো লাগে না, যেহেতু মেয়ে মানুষ, মনটা এত নরম। তো ও হচ্ছে মানে ধমক দিলে একদমই কান্না করে দেয়, তো সেই কারণে ওইভাবে আর ধমক দেওয়াই হয় না। তো ওর পাপা যদি ধমকও দেয় মাঝে মধ্যে, আমি বলি কেন ধমক দিচ্ছ, ওকে একদমই ধমক দিবা না, আমার কাছে একদমই ভালো লাগে না। তো যেহেতু ওর সাথে আমার থাকতেই হয় সারাক্ষণ, আর ওকে যখন ধমক দেয় তখন কিন্তু আমার কাছেও খুবই খারাপ লাগে যে জিনিসটা আসলে কেন বুঝতেছে না কেউ। তো কেউ যদি কিছু বলে বা করতে না চায়, তখন আমি যদি বুঝিয়ে সুঝিয়ে বলি তখন কিন্তু আবার সে মাশাআল্লাহ বুঝতে পারে। আসলে মেয়েটা হচ্ছে অন্যরকম, ছেলেরাই হচ্ছে অন্যরকম। আমার ছেলেগুলো হচ্ছে যেমন ধমক দিলে কাজটা করবে, কিন্তু মেয়েটা হচ্ছে ধমক দিলে কাজটা করবে না, আসলে দুই রকম। তো এক এক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের নিয়ম বা নীতি। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে বুঝতে পেরেছি। তো 3টা বেবির জন্য কিন্তু সবাই দোয়া করবেন, আর বাচ্চাগুলো জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আমি। সবার বাচ্চাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, নেক হায়াত দান করেন, সবার রোজা তারপর হচ্ছে নামাজ আল্লাহ পাক যেন কবুল করেন নেন, আমিন। তো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেই বলে যে ফ্রেঞ্চ ফ্রাই করো, নাগেটস করো, তারপরে চিকেন বল করো, মানে যেটাই করে না কেন সেগুলো খাবে, কিন্তু অন্য সব খাবার খাবে না। নুডলস তো খেতেই চায় না এখন, অনেক দিন একটানা করা হয়েছিল, তারপর আবার পাস্তা করা হয়েছিল। তো এই জন্য আমি নাগেটস দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে, আর হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। আর এই যে কিছুদিন আগে কিন্তু আমি খুব সুন্দর একটা জিনিস নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন টুল, এই টুলটা কিন্তু খুবই সুন্দর আর একদমই প্লেন ছিল, মানে এত সুন্দর ছিল। এটার উপরে কিন্তু ফুলদানি বসায়, তো এটা হচ্ছে আমার চুলার পাশে রাখি, আমি এটা দেখতেই থাকি রান্নার সময়, এত ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এখানে আমি রান্না করার জন্য এখন কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার গ্যাসের লাইন 2টা, একটা সিলিন্ডার, একটা হচ্ছে গ্যাসের। দেখলাম যে গ্যাসের লাইনেই আজকে গ্যাস আছে, তো ভাবলাম যে শুধু শুধু সিলিন্ডারটা না ফুরিয়ে আমি গ্যাসেই তৈরি করে ফেলি ফ্রেঞ্চ ফ্রাইটা। তেল, ইনস্ট্যান্ট মোমো, তো এখান থেকে বের করে আমি জাস্ট চুলায় দিয়ে দিব। আমার চুলায় পাতিলটা একটু গরম হয়ে গেছে, এখানে হচ্ছে সস দিব, তারপর একটু সয়া সস দিব, দিয়ে তারপর এটা দিয়ে একটু পানি দিয়ে স্টিম দিয়ে দিব। দিকে এই যে কিছুক্ষণ হওয়ার পর এখন আমি একটু উল্টিয়ে দেব এগুলোকে, এক পাশে কিন্তু হয়ে গিয়েছে। এটার জন্য দিয়েছিলাম, তো এখানে হচ্ছে 10 মিনিট হওয়ার পর আমি একটু উল্টিয়ে নিচ্ছি, যাতে করে আরও 10 মিনিট সুন্দর করে দুই পাশে এক সমান হয়ে যেতে পারে। তো ওদিকে হচ্ছে আমি মোমোটা বসিয়ে দিব, আর ওদের খাবারটা হয়ে গেলে কিন্তু আমার ইফতার ডান, সবগুলো রেডি করে নিব। আর বাচ্চারা চলে আসবে, সুমিত গিয়েছে পড়তে, স্নান করে এসে তারপর হচ্ছে ছাদে খেলা করছে ওর পাপার সাথে, ঘুড়ি ওড়ায়। তো আর আমার মেয়েটাও ঘুম থেকে উঠলো মাত্র। তো শরীরটা খারাপ, সবাই দোয়া করবেন, আর প্লিজ লাইক করবেন আমার ভিডিওতে যদি ভালো লাগে। এই যে দেখেন, এটা আমি এখন দিয়ে দিব এয়ার ফ্রায়ারে। ওই যে আমার মেয়েটা শুয়ে আছে, শরীরটা একদমই খারাপ। ও কিন্তু মাশাল্লাহ একদম ঠান্ডা একটা বেবি, ও কিন্তু কখনোই আমাকে ডিস্টার্ব করে না, কিন্তু শরীরটা খারাপ হলে একদমই আমাকে ছাড়ে না। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ওর সাথে থাকতে হয় আমার, এমনিতেই তো থাকতে হয়। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় আমার মেয়েটা, ইনশাল্লাহ। কেমন কাশতেছে, আল্লাহুম্মা বারিক লাহু। অন্য স্টাইলে মোমোটা করব, তো চাইনিজ স্টাইলে খাবার মতো। এখানে সস দিলাম, সয়া সস দিব একটু,
নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটা আমি দিয়ে রাখবো, একটু পানি দিব তাহলে ছেড়ে যাবে। একটু পানি দিয়ে আমি কম আঁচে বসিয়ে রাখবো। ডাম্পলিং মোমোর যে বলে, এই জায়গাতে যদি আমি বারবিকিউ সসটা দিতাম, সয়া সস দিতাম একটু পরিমাণে, তারপর চিলি সস দিতাম, মানে সব কিছু দিয়ে যদি এটা আমি বসাতাম আরও বেশি মজা হতো। কিন্তু আমার যেহেতু ঘরের ভিতরে এখন কোনো রকম সস টস নেই, আর সসগুলোও ছিল, কিছু সস ছিল যেরকম আমার ফ্রিজের কারণে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে। প্রায় 2 মাসের মতো হয়ে গিয়েছে আমি এগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি কোনোভাবেই ইউজ করতে পারবো না, কারণ এগুলোর কিন্তু একটা ডেট আছে, আর ডেট থাকলেও কিন্তু আমি এটা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে ফ্রিজে ছিল না, এটা আমি বাইরে রেখে দিয়েছিলাম। এখন আমার সবগুলো ফেলে দিতে হয়েছে। তো ওগুলো ফেলে দিয়ে আমি হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিব বাচ্চাদের জন্য। আর যারা চাইনিজ খাবার তৈরি করেন তাদের ঘরে কিন্তু ওরকম সস, তারপরে বিনস, কিছু আইটেম কিন্তু অবশ্যই থাকে। তো এগুলো দিয়ে কিন্তু আপনারা হচ্ছে ডাম্পলিং যে মোমোটা আছে সেটা তৈরি করে নিতে পারেন। ওইভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এভাবে যদি বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে ডাম্পলিং, মোমো তো ঘরে তৈরি করে দেই, তাহলে কিন্তু আর বাহিরে খেতে চায় না। ঘরের খাবারটা কিন্তু সুস্বাদু হয়, হেলদি থাকে, আর সব কিছু মিলিয়ে খুব ভালো হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাচ্চাদের জন্য খাবার তৈরি করে আমি এদিকে সালাদ তৈরি করে নিচ্ছিলাম। আজকে সালাদে হচ্ছে সব ফ্রুটসের সাথে আমি দিয়েছিলাম হচ্ছে শসা, আর এরপর কিছু ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে ছিল আমার, ভাজা হয়নি, তো সেগুলো ভেজে নিচ্ছিলাম। মেয়েকে বলছিলাম যে তুমি কি খাবে, তো ওদিকে হচ্ছে মেয়েটার খুবই কাশি হয়েছে, জ্বর জ্বর ভাব। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ওর কাশি একদমই কমছে না। এবার ডক্টরকে এবার দেখাতে হবে আবারও। কিছুদিন আগেও 1-1.5 মাস আগেও দেখিয়েছিলাম, এরপরে আবারও দেখানো হচ্ছে। তো দেখাতে হচ্ছে আর কি ওর কাশির জন্য। তো এই যে দেখেন ডাম্পলিংটা কত সুন্দর হয়েছে, আমি পানি দিয়ে যে স্টিম করতে দিয়েছিলাম, তো এটা হচ্ছে কিন্তু একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একদমই আঁচটা কমিয়ে দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু এটার স্বাদটা, টেস্টটা একদমই পরিপূর্ণ থাকে। আর এটা লাস্টে কিন্তু হচ্ছে তিল দিয়ে দিতে হবে, এটা দেওয়ার কারণে এত টেস্টি হয় আর দেখতে সুস্বাদু হয়। আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে এই ডাম্পলিংটা খেয়ে নেবে। যারা পছন্দ করে, ঝাল না খেতে চায় তাদের জন্য হচ্ছে এইটা খুবই মজাদার। যারা ঝাল খায় তাদের জন্য একটু স্পাইসি দিয়ে দিলেই হয়ে যায়, মানে এখানে হচ্ছে ব্ল্যাক পেপার বা হচ্ছে চিলি ফ্লেক্স দিলেই হয়ে যাবে। তো আমার যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা, এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এটা কিন্তু একদমই যে রেস্টুরেন্টের মতোই হয়। তো বাচ্চাদের জন্য আমি মাঝে মধ্যেই এই ফ্রেঞ্চ ফ্রাইটা করে থাকি। তো ওদের জন্য যত চিন্তা ভাবনা, তারপর ওদের খাবারগুলো ঠিক রেখে তারপর নিজেদেরটা তো পরে করি। তো আজকে তো মাথায় রেখে তারপর হচ্ছে আমাদেরটা আগে করেছিলাম। তো ওরা এগুলো দেখে কিন্তু খুবই খুশি, হ্যাপি থাকে এগুলো দেখেই। ওরা কিন্তু একদমই রাতে ভাত খেতে চাচ্ছে না, মানে এবার রোজা যেন কেমন, মানে খাবার খেতেই চাচ্ছে না ওরা। শুধু ইফতার যে করে এটাতেই কিন্তু তারপর সেহরিতে অল্প স্বল্প খেয়ে তারপর রোজা করে। তো যাই হোক, আল্লাহ পাক যেন রোজাগুলো কবুল করেন সেই দোয়াই করবেন সবাই। আমার 3টা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য আবারও দোয়া রইল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।